আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা। রাতের নীরবতা আর অজানা রহস্যের এই আসরে আপনাদের স্বাগতম। আপনারা শুনছেন অন্ধকারা, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে ভয়, রহস্য আর শিহরণ। দেশের ভেতর কিংবা দূরপ্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আজ থেকে প্রায় 18 বছর আগের ঘটনা। ঘটনাটি শুনিয়েছিলেন একজন তরুণী, তবে তার পরিবারের পরিচয় গোপন রাখার জন্য গল্পের প্রত্যেকটি নাম ও এলাকার নাম পরিবর্তন করা হয়েছে। তরুণীর নাম ধরা যাক মেহেরিন। মেহেরিনের দাদার নাম আব্দুল কাদের। গ্রামের সবাই তাকে অন্তত ধার্মিক, সৎ ও ভদ্র মানুষ হিসাবে চিনত। 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এসব ছিল তার নিত্যদিনের অভ্যাস। ঘর থেকে বের হওয়ার আগে তিনি সবসময় দোয়া পড়ে শরীর বন্ধ করে বের হতেন। নাতি নাতনিদের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। সুযোগ পেলেই তাদের নিয়ে আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। বিশেষ করে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালিয়ান্দি নদীর তীর ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা। তাদের বাড়িটি ছিল সম্পূর্ণ টিনের। বাড়ির পশ্চিম পাশে রান্নাঘর, তার পাশেই একটি আলাদা গোসলখানা ও শৌচাগার। পূর্ব পাশে ছিল একটি কাঁচা রাস্তা। রাস্তা পার হলেই প্রায় 25 ফুট দূরে শুরু হতো কালিয়ান্দি নদী। নদীটি এঁকে বেঁকে অনেক দূর গিয়ে অন্য একটি নদীর সঙ্গে মিলিত হয়েছে। আব্দুল কাদের একটি নেশা ছিল, মাছ ধরা। এটা তার জীবিকা ছিল না, ছিল শুধুই শখ। সুযোগ পেলেই তিনি একটি খেপলা জাল আর 2 ব্যাটারির টর্চ নিয়ে নদীর ঘাটে চলে যেতেন। সেদিনও রাত আনুমানিক 7টা বা 8টার দিকে তিনি মাছ ধরার উদ্দেশ্যে নদীর ঘাটে পৌঁছালেন। দূরে কয়েকজন জেলে নৌকা মাছ ধরছিল, কিন্তু তিনি একা এক নির্জন কোণে দাঁড়িয়ে খেপলা জাল ফেলতে শুরু করলেন। প্রথমে কয়েকবার জাল ফেলেও তেমন কিছু পেলেন না। 2-1টি পুঁটি, কয়েকটি চিংড়ি আর ছোট বেলে মাছ ছাড়া উল্লেখ করার মতো কিছুই ছিল না। তিনি ভাবলেন আর 1-2বার জাল ফেলেই বাড়ি ফিরে যাবেন। ঠিক তখনই হঠাৎ এক অস্বাভাবিক গরম বাতাস তার শরীরে এসে লাগলো। মুহূর্তের মধ্যেই তার বুকের ভেতর অকারণে এক ধরনের ভয় জন্ম নিল। শরীরটাও কেমন যেন ভারী হয়ে গেল। তিনি নিজেকে সামলে নিয়ে মনে মনে বললেন, আর মাত্র 1বার জাল ফেলবো, তারপর যা পাই আলহামদুলিল্লাহ বলে বাড়ি ফিরে যাব। কিন্তু তিনি জানতেন না, সেই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের সূচনা হতে চলছে। রাত তখন আরো গভীর হয়ে এসেছে। চারিদিকে নিস্তবতা। দূরে কোথাও জেলেদের নৌকা থেকে ভেসে আসছে ক্ষীণ কথাবার্তার শব্দ। মাঝে মাঝে নদীর ঢেউ তীরে আছড়ে পড়ে আবার সবকিছু নিশ্চুপ হয়ে যাচ্ছে। আব্দুল কাদের নিজের মনকে শক্ত করে আবারও খেপলা জালটি নদীর বুকে ছুঁড়ে দিলেন। কয়েক মুহূর্ত অপেক্ষা করে তিনি জাল টানতে শুরু করলেন, কিন্তু এবার অদ্ভুত কিছু ঘটল। জালটি যেন কিছুর সঙ্গে শক্তভাবে আটকে গেছে। তিনি যতই টানছেন ততই মনে হচ্ছে নিচে ভারী কিছু আটকে রয়েছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো বড় কোনো মাছ জালে ধরা পড়েছে, কিন্তু কয়েক মুহূর্ত পর বুঝতে পারলেন ব্যাপারটা তা নয়। তিনি সতর্কতাভাবে আরও একটু পানির ভেতরে নামলেন। সেখানে পানি তার কোমরের একটু উপরে ছিল। টর্চের আলো নিচের দিকে ফেলতেই দেখতে পেলেন জালটি একটি বিশাল গাছের
গুড়ির সঙ্গে জড়িয়ে গেছে। নদী ভাঙনের সময় অনেক বড় বড় গাছ উপড়ে পানিতে ভেসে আসে। এমন ঘটনা এই এলাকায় নতুন নয়, তাই বিষয়টিকে তিনি স্বাভাবিক বলেই মনে করলেন। ধীরে ধীরে তিনি জালটির গাছের গুড়ি থেকে ছাড়িয়ে নিলেন। এরপর হঠাৎ তার মনে হলো গুড়িটিকে তীরে তুলে রাখলে আবার জাল আটকে যাবে না। তিনি এক হাত গাছের গুড়িটি ধরলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, দেখতে বিশাল হলেও গুড়িটি অস্বাভাবিক রকমের হালকা। যে ওজন হওয়ার কথা ছিল তার ধারে কাছেও নয়। মুহূর্তের মধ্যেই তিনি সেটিকে সহজেই পানির বাইরে তুলে তীরের দিকে ছুঁড়ে ফেললেন। তিনি নিজেই একটু অবাক হলেন, তবে পরক্ষণেই মনে মনে বললেন, হয়তো কোনো হালকা জাতের গাছ হবে। এর বেশি আর ভাবলেন না। আবার জাল হাতে নিয়ে নদীর দিকে মন দিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন আর একবার জাল ফেলেই বাড়ি ফিরবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার পেছন থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, চিক চিক চিক। শব্দটা এমন যেন শুকনো পাতার ডালপালার উপরে অসংখ্য ছোট ছোট কিছু একসঙ্গে হাঁটছে। প্রথমে তিনি গুরুত্ব দিলেন না, কিন্তু শব্দটা দ্রুত তার কাছে চলে আসতে লাগলো। তিনি ধীরে ধীরে পিছনে তাকালেন, আর তাকাতেই যেন তার বুকের রক্ত হিম হয়ে গেল। তীরে ফেলে রাখা সেই গাছের গুঁড়িটি নিজে নিজেই নড়ছে। গুঁড়িটির চারদিকে বেরিয়ে থাকা শিকড়গুলো এক একটি পায়ের মতো মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ঠিক যেন বিশাল কোনো প্রাণী হামাগুড়ি দিয়ে নদীর দিকে ফিরে যাচ্ছে। আর প্রতিটি নড়াচড়ার সঙ্গে শোনা যাচ্ছে সেই ভয়ঙ্কর চিকচিক শব্দ। আব্দুল কাদের স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। মনে হচ্ছিল হয়তো চোখের ভুল, হয়তো অন্ধকারে ভুল দেখেছেন। কিন্তু না, তিনি স্পষ্ট দেখলেন রহস্যময় গাছের গুঁড়িটি ধীরে ধীরে নদীর পানিতে নেমে গেল, আর পানির কালো অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। তিনি তখনও বুঝতে পারেননি এটাই ছিল এমন এক ভয়ঙ্কর ঘটনার শুরু, যা তার এবং পরিবারের জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। গাছের গুঁড়িটি ধীরে ধীরে নদীর কালো পানির মধ্যে মিলিয়ে যাওয়ার পরও আব্দুল কাদের কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার বুকের ভেতর অকারণেই ধুকধুক শুরু হয়ে গেছে। মনে হচ্ছিল এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়াই ভালো। তবুও তিনি নিজেকে বোঝালেন, হয়তো চোখের ভুল। রাতের অন্ধকারে অনেক সময় এমন মনে হয়। তিনি আবার একবার জাল ছুঁড়ে দিলেন নদীর বুকে। জালটি ধীরে ধীরে পানির নিচে ডুবে গেল। কয়েক মুহূর্তে অপেক্ষা করে তিনি দড়ি টানতে শুরু করলেন। ঠিক তখনই নদীর মাঝখান থেকে বুদবুদ বুদবুদ শব্দ করে অসংখ্য বুদবুদ উপরে উঠতে লাগলো, যেন পানির অনেক গভীরে বিশাল কিছু নড়ে উঠেছে। আব্দুল কাদের টর্চের আলো সেদিকে ফেললেন। আলো খুব বেশি দূর পর্যন্ত পৌঁছালো না, কিন্তু চাঁদের ক্ষীণ আলো আর টর্চের আলো মিলিয়ে তিনি এমন এক দৃশ্য দেখলেন যা কোনো মানুষে সহজে ভুলতে পারবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই নদীর বুক চিরে ধীরে ধীরে উপরে উঠল সেই গাছের গুঁড়িটি। কিন্তু এবার সেটি একা ছিল না। গুঁড়িটির ওপর দাঁড়িয়েছিল অস্বাভাবিক লম্বা এক নারী অবয়ব। উচ্চতা অন্তত 12 থেকে 15 ফুট হবে। মাথা শরীরের তুলনায় অস্বাভাবিক বড়। লম্বা এলোমেলো চুল কোমর ছড়িয়ে নিচে নেমে এসেছে। দূর থেকে মনে হচ্ছিল চুলগুলো বাতাসে উড়ছে, কিন্তু কয়েক মুহূর্ত তাকিয়ে থাকতে তার মনে হলো ওগুলো শুধু বাতাসে নড়ছে না,
যেন প্রতিটি চুল আলাদা আলাদা জীবন্ত সাপের মতো ধীরে ধীরে কিলবিল করছে। নারীটির শরীর ছিল কুচকুচে কালো, মুখের এক পাশ বিকৃত, দুটি চোখ অন্ধকারের মধ্যেও লাল আগুনের মতো জ্বলছে। গাছের গুড়িটিকে সে তার চুল দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তারপর চারদিকে নিস্তবতা ভেঙে ভেসে এলো এক বিকট শব্দ, খিলখিল খিলখিল খিলখিল। এমন হাসি যেন কোনো মানুষের নয়। শব্দটি নদীর ওপারে প্রতিধ্বনি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। আব্দুল কাদেরের হাত থেকে প্রায় টর্চ পড়ে যাওয়ার উপক্রম হলো। তিনি কাঁপতে কাঁপতে টর্চের আলো আবার সেই অবয়বের দিকে ধরলেন, কিন্তু আলো পড়তেই নারীটি মাথা ধীরে ধীরে তার দিকেই ঘুরিয়ে দিল। তার জ্বলন্ত চোখ দুটো এবার সরাসরি তার চোখের দিকে স্থির হয়ে রইল। সে দৃষ্টিতে ছিল এমন এক শীতল ভয় যেন মুহূর্তে মানুষের বুকে রক্ত জমে যায়। আব্দুল কাদেরের আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস রইল না। ভয়ে তার হাত থেকে খেপলা জালটি নদীতেই পড়ে গেল। তিনি ঘুরে দাঁড়িয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। প্রথমে ভয়ের কারণে তার মুখ দিয়ে কোনো দোয়াই বের হচ্ছিল না। কয়েক কদম যাওয়ার পর তিনি কাঁপা কণ্ঠে আল্লাহর নাম স্মরণ করতে করতে দোয়া পড়তে পড়তে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না ভয়ঙ্কর সে অবয়বটি তার পিছু নিয়েছে। আব্দুল কাদের প্রাণপণে দৌড়াচ্ছেন। পেছনে কি আছে তিনি আর একবারও ফিরে তাকানোর সাহস করলেন না। চারিদিকে শুধু অন্ধকার, কাঁচা রাস্তা, ঝোপঝাড় আর নদীর ঠান্ডা বাতাস, সবকিছু মিলিয়ে যেন এক অদৃশ্য আতঙ্ক তাকে ঘিরে ধরেছে। প্রথমে ভয়ে তার মুখ দিয়ে কোনো দোয়াই বের হচ্ছিল না, কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি কাঁপা কণ্ঠে আল্লাহর নাম স্মরণ করতে শুরু করলেন। যত দ্রুত সম্ভব বাড়ির দিকে ছুটতে লাগলেন। ঠিক তখনই তার কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, ঝন ঝন ঝন। মনে হলো কারোর পায়ের নুপুরের শব্দ, কিন্তু শব্দটি থেমে থাকলো না, বরং যতই তিনি দৌড়াচ্ছেন ততই সে নুপুরের শব্দ, ঝনঝন শব্দ দ্রুত তার পেছন থেকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল কেউ তার ঠিক পেছনেই দৌড়াচ্ছে। তারপর আবার খিলখিল খিলখিল, সেই একই ভয়ঙ্কর হাসি। এবার শব্দটি আগের চেয়েও অনেক কাছ থেকে। আব্দুল কাদের বুঝে গেলেন সে ভয়ঙ্কর অবয়বটিকে তিনি নদীর ধারে দেখেছিলেন সেটি যেন এখনো তার পিছু ছাড়েনি। তিনি কোনোভাবেই পিছনে তাকালেন না, শুধু আরো দ্রুত দৌড়াতে লাগলেন। বাড়ি তখন আর বেশি দূরে নয়। ঠিক সেই সময় হঠাৎ একটি বিশাল কালো বিড়াল তার সামনে এসে রাস্তা কেটে চলে গেল। বিড়ালটি ছিল সাধারণ বিড়ালের চেয়েও অনেক বড়। অন্ধকারেও তার দুটি চোখ অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। এক মুহূর্তের জন্যই আব্দুল কাদের থমকে গেল, আবার দৌড় শুরু করলেন। আর আশ্চর্যের বিষয়, বিড়ালটি রাস্তা পার হওয়ার সঙ্গে সঙ্গেই নুপুরের শব্দ থেমে গেল। সেই খিলখিল হাসিটাও আর শোনা গেল না। তিনি আর এক মুহূর্তও দেরি না করে বাড়ির উঠানে ঢুকে চিৎকার করে ডাকতে লাগলেন, সোহেল, রাশেদ, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো, আমাকে বাঁচাও। তার চিৎকার শুনে ঘরের সবাই ছুটে বেরিয়ে এলো। ছেলেরা দৌড়ে এসে বাবাকে ধরার আগেই তিনি উঠানের মাঝখানে মুখ থুবড়ে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। ঘরের ভেতর কান্নাকাটি শুরু হয়ে গেল। স্ত্রী ছেলেমেয়েরা সবাই মিলে তাকে ধরে ঘরের ভেতরে নিয়ে গেল। কেউ মাথায় পানি ঢালছে, কেউ কোরআনের আয়াত ও দোয়া পড়ে ফু দিচ্ছে। অনেকক্ষণ পর ধীরে ধীরে তার জ্ঞান ফিরল। কিন্তু জ্ঞান ফেরার পর সবাই লক্ষ্য করল তার চোখে মুখে এমন এক ভয়ের ছাপ যা আগে কখনো কেউ দেখেনি। যে মানুষটিকে গ্রামের সবাই সাহসী বলে চিনত,
তিনি যেন কয়েক ঘন্টার মধ্যেই সম্পূর্ণ বদলে গেছেন। কিছুটা অস্বাভাবিক হওয়ার পর পরিবারের সবাই তাকে প্রশ্ন করতে লাগলো, কি হয়েছে, কেন এত ভয় পেয়েছেন? কিছুক্ষণ চুপ থাকার পর আব্দুল কাদের নদীর ধারে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা একে একে খুলে বললেন। গল্প শেষ হতেই ঘরের ভেতর নেমে এলো এক গভীর নীরবতা। কারোর মুখে কোনো কথা নেই। সবার মনে একটাই প্রশ্ন, সেদিন রাতে কালিয়ান্দি নদীর ধারে আসলে কি দেখেছিলেন আব্দুল কাদের? কিন্তু কেউই তখন বুঝতে পারেননি সেটা ছিল কেবল শুরু। সামনের দিনগুলোতে এই ঘটনার প্রভাব শুধু আব্দুল কাদেরের উপরই নয়, পুরো পরিবারের উপরেই নেমে আসবে। সেদিন রাতের ঘটনার পর পুরো বাড়িতে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। আব্দুল কাদের মুখে শোনা নদীর সেই ভয়ঙ্কর ঘটনার প্রতিটি কথা সবার মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। পরদিন ভোর হতেই তার শরীরে তীব্র জ্বর দেখা দিল। জ্বর এতটাই বেশি ছিল যে বিছানা থেকে উঠতেই পারছিলেন না। শরীর জুড়ে অসহ্য ব্যথা, চোখে মুখে ক্লান্তির ছাপ। গ্রামের চিকিৎসককে ডেকে আনা হলো, ওষুধ দেওয়া হলো, কিন্তু তেমন কোনো উন্নতি দেখা গেল না। সেদিন গ্রামের মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে ডাকা হলো। ইমাম সাহেব এসে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, দোয়া পড়ে পানিতে ফু দিলেন এবং আব্দুল কাদেরকে সেই পানি পান করালেন। বিদায় নেওয়ার আগে তিনি পরিবারের সবাইকে সতর্ক করে বললেন, আজ থেকে উনি যেন রাতের বেলা একা বাইরে না যান, বিশেষ করে নদীর ধারে বা মাছ ধরতে যাওয়া একেবারেই বন্ধ রাখবেন। পরিবার তার কথা গুরুত্বের সঙ্গে মেনে নিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হলো আরো ভয়ঙ্কর পরিবর্তন। যে মানুষটি সারা জীবন শান্ত, ধৈর্যশীল আর ধর্মপরায়ণ ছিলেন, তিনি হঠাৎ করে অল্পতেই প্রচণ্ড রেগে যেতেন। সামান্য বিষয়েও চিৎকার চেঁচামেচি শুরু করতেন। রেগে গেলে তার চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে উঠত। সেই চোখের দৃষ্টি দেখে পরিবারের ছোটরা ভয় পেয়ে যেত। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, তিনি ধীরে ধীরে নামাজ পড়া বন্ধ করে দিলেন। যে মানুষটি কখনো জামাত ছাড়া নামাজ আদায় করতেন না, তিনি এখন মসজিদের দিকেও যেতেন না। এ পরিবর্তন দেখে পুরো পরিবার হতবাক হয়ে গেল। কেউই বুঝতে পারছিল না কয়েকদিনের মধ্যে একজন মানুষ এতটা বদলে যেতে পারে কিভাবে। দিন যত গড়াতে লাগলো, তার আচরণও তত কঠিন হতে লাগলো। কখনো তিনি বিনা কারণে রাগ করতেন, কখনো পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সবচেয়ে বেশি কষ্ট পেতেন তার স্ত্রী, যার সঙ্গে তিনি সারা জীবন ভালো ব্যবহার করেছেন, এখন রাগের মাথায় তার সঙ্গেই খারাপ আচরণ করতেন। পরিবারের সবাই বুঝতেই পারছিল এটা শুধু সাধারণ অসুস্থতা নয়, এখানে যেন অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আরো একটি অদ্ভুত বিষয় সবার নজর কাড়ল। আব্দুল কাদের গোসল করতে চাইতেন না। তাকে গোসল করতে গেলে প্রচণ্ড রাগ করতেন। অনেক সময় 4-5 জন মিলে ধরে নিয়ে গিয়ে তাকে গোসল করাতে হতো। খাবার খেতেও অনীহা দেখা দিত। যখন তার বড় ছেলের স্ত্রী খাবার নিয়ে যেতেন, তিনি অকারণে গালাগালি করতেন, কখনো হাত ছড়িয়ে দিতেন। দিনের পর দিন এভাবেই চলতে লাগলো। পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়লেন। গ্রামের আরো কয়েকজন আলেম ও অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করা হলো, কিন্তু কেউই নিশ্চিত করে কিছু বলতে পারলেন না। এদিকে রাত নামলেই বাড়ির চারপাশে অদ্ভুত এক ভয়ের অনুভূতি নেমে আসতো। সবার মনে হতো অদৃশ্য কেউ যেন বাড়ি থেকে লক্ষ্য করে আসে। আর ঠিক সেই সময় থেকেই আব্দুল কাদেরের স্ত্রীর সঙ্গে ঘটতে শুরু করলো একের পর এক ভয়ঙ্কর ঘটনা।
আব্দুল কাদের অসুস্থতা দিন দিন বাড়তেই থাকলো, আর সেই সঙ্গে বাড়ির পরিবেশও যেন বদলে যেতে লাগলো। রাত হলেই সবাই অকারণে আতঙ্ক অনুভব করত। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যেই আব্দুল কাদেরের স্ত্রী রহিমা বেগম একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে শুরু করলেন। এক গভীর রাতে তিনি স্বামীর পাশে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে ঘুমের মধ্যেই তার মনে হলো খাটের চারপাশে কেউ ধীরে ধীরে হাঁটছে। ঝনঝন ঝনঝন কারোর পায়ের নুপুরের শব্দটি একবার খাটের মাথার দিকে যাচ্ছে, আবার পায়ের দিকে ফিরে আসছে। রহিমা বেগমের ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি উঠে চারিদিকে তাকালেন, কিন্তু ঘরের ভেতর কেউ নেই। নুপুরের শব্দ মুহূর্তেই থেমে গেছে। তিনি নিজেকে বোঝালেন হয়তো স্বপ্ন দেখেছিলেন। আবার শুয়ে পড়লেন, কিন্তু সেই রাতেই তিনি আরেকটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন অন্ধকারের মধ্যে একটি বিশাল নারী অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কর্কশ কণ্ঠে সে বলছে, তোর স্বামীকে আমরা নিয়ে যাব, ও এখন আমাদের, কেউ তাকে বাঁচাতে পারবে না। ভয়ে তার ঘুম ভেঙে গেল। তিনি হাঁপাতে হাঁপাতে উঠে বসে চারিদিকে তাকালেন। ঘরের ভেতর সবকিছু স্বাভাবিক। তিনি কাউকে কিছু বললেন না। ভাবলেন হয়তো দুশ্চিন্তার কারণেই এমন স্বপ্ন দেখেছেন। কিন্তু একই স্বপ্ন পরপর কয়েক রাত ফিরে আসতে লাগলো। এরপর ঘটল আরো ভয়ঙ্কর একটি ঘটনা। সেদিন গভীর রাতে তার বাইরে যাওয়ার প্রয়োজন হলো। হাতে একটি হারিকেন নিয়ে তিনি উঠানে বের হলেন। উঠানের শেষ মাথায় ছিল গোসলখানা। তিনি ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই হারিকেনের আলো গোসলখানার ভেতরে পড়ল, আর সেই আলোতেই তিনি জমে গেলেন। গোসলখানার পেছনে দাঁড়িয়ে আছে অস্বাভাবিক লম্বা একটি কালো নারীর অবয়ব। উচ্চতা অন্তত 12 থেকে 15 ফুট, এলোমেলো লম্বা চুল, দুটো চোখ অন্ধকারেও জ্বলজ্বল করছে। মাথা কাত করে সে রহিমা বেগমের দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে ভেসে এলো সেই পরিচিত খিলখিল হাসির শব্দ। রহিমা বেগমের হাত থেকে প্রায় হারিকেন পড়ে যাচ্ছিল। তিনি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালেন না। প্রাণপণে দৌড়ে ঘরে ফিরে দরজা বন্ধ করে দিলেন। কাঁপতে কাঁপতে তিনি বড় ছেলের স্ত্রীকে ডাকলেন। সবাই ঘুম থেকে উঠে বাইরে তাকালো, কিন্তু তখন আর সেখানে কিছুই দেখা গেল না। রহিমা বেগম কাপা গলায় পুরো ঘটনাটি খুলে বললেন। পরিবারের সবাই বুঝতে পারল আব্দুল কাদের নদীর ধারে যে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলেন সেটি আর শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নেই, যেন সেই অজানা অশুভ শক্তি পুরো পরিবারকে ঘিরে ফেলেছে। সেই রাত থেকেই বাড়ির সবাই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল, কিন্তু তারা কখনো জানতো না সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি এখনো ঘটেইনি। রহিমা বেগমের দেখা সেই রাতের ঘটনার পর পুরো বাড়িতে আতঙ্ক আরো বেড়ে গেল। কেউ আর সূর্য ডোবার পর একা বাইরে বের হতো না। সন্ধ্যা নামলেই বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হতো। সবাই একসঙ্গে বসে কোরআন তেলাওয়াত করত এবং দোয়া পড়ত। তবুও অদ্ভুত ঘটনাগুলো থামছিলই না। এরই মধ্যে একদিন আব্দুল কাদেরের বড় ছেলে নাফিজ দাদাকে দেখতে তাদের বাড়ি এলো। তার বয়স তখন 7 থেকে 8 বছর। সারাদিন সবার সঙ্গে খেলাধুলা করে রাতের খাবার খেয়ে সে ঘরের এক কোণে খাটের উপর শুয়ে পড়ল। সেদিন রাতের আবহাওয়া ছিল অস্বাভাবিক। আকাশে কালো মেঘ, দূরে দূরে বজ্রপাতের গর্জন, মাঝে মাঝে দমকা হাওয়া, টিনের চাল কেঁপে উঠছিল। এদিকে আব্দুল কাদেরের বড় ছেলের স্ত্রী এশার নামাজ পড়ার পর জায়নামাজে দাঁড়ালেন।
ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে ভেসে এলো এক বিকট চিৎকার, চাচি আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। চিৎকার শুনে তিনি সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে নাফিজের দিকে ছুটে গেলেন। দেখে তার বুক কেঁপে উঠল। নাফিজ নিজের দুই হাত দিয়ে নিজের গলা শক্ত করে চেপে ধরে আছে, মুখ লাল হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আতঙ্কিত চোখে ঘরের এক কোণের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলতে লাগলো, ওই কালো মহিলা ও আমার গলা চেপে ধরেছে, আমাকে ছাড়ছেই না। কিন্তু ঘরে উপস্থিত অন্য কেউ কোনো নারীকে দেখতে পেল না। পরিবারের সবাই দৌড়ে এসে নাফিজের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, একটি ছোট্ট শিশুর হাত যেন অস্বাভাবিক শক্ত হয়ে গেছে। 2-3 জন মিলেও চেষ্টা করেও তার হাত গলা থেকে সরাতে পারছিলেন না। তখন রহিমা বেগম কোরআনের আয়াত ও দোয়া পড়তে শুরু করলেন। কয়েক মুহূর্তের পর ধীরে ধীরে নাফিজের হাত আলগা হয়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ পর কিছুটা শান্ত হলে সে জানালো, সে স্পষ্ট দেখেছে অনেক লম্বা কালো রঙের এক নারী তার সামনে দাঁড়িয়েছিল। তার হাত দুটো ছিল অস্বাভাবিক বড়। সে এগিয়ে এসে নাফিজের গলা চেপে ধরেছিল। শিশুটির কথা শুনে ঘরের সবাই শিউরে উঠল, কারণ রহিমা বেগম যে অবয়বের কথা বলেছিলেন তার বর্ণনাও ঠিক প্রায় একই রকম। এবার পরিবারের সবাই নিশ্চিত হয়ে গেল এই ঘটনাগুলো আর সাধারণ কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাবে না। পরদিন সকালে আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শ করা হলো। অনেক আলোচনা শেষে আব্দুল কাদেরের বড় মেয়ে বললেন, আমার ছেলেও মাওলানা ইমরান কোরআনের রুকিয়া সম্পর্কে জানে, তাকে খবর দাও, সে এসে অন্তত কোরআনের আলোকে চেষ্টা করুক। সঙ্গে সঙ্গে একজন লোক পাঠানো হলো মাওলানা ইমরানকে আনার জন্য। কেউ জানতো না তার আগমনের পর এই বাড়িতে এমন কিছু ঘটবে যা উপস্থিত সবাই সারা জীবন মনে রাখবে। পরদিন বিকেলের আগেই মাওলানা ইমরানের বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে ঢুকেই তিনি প্রথমে অসুস্থ আব্দুল কাদেরের সঙ্গে দেখা করলেন। বিছানায় শুয়ে থাকা মানুষটিকে দেখে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। একসময় যার মুখে সবসময় জিকির শোনা যেত, আজ তিনি নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছেন। পরিবারের সবাই একে একে গত কয়েক মাসে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা তাকে খুলে বলল। নদীর ধারের সেই রাত, রহস্যময় গাছের গুড়ি, লম্বা কালো নারীর অবয়ব, নূপুরের শব্দ, রহিমা বেগম দেখা ভয়ঙ্কর দৃশ্য, নাফিজের উপর রহস্যময় আক্রমণ, সবকিছু মনোযোগ দিয়ে তিনি শুনলেন। এরপর শান্ত কণ্ঠে বললেন, আজ রাতে আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে রুকিয়া করব। তাকে সবাইকে আমার নির্দেশ মেনে চলতে হবে। তিনি পরিবারের সবাইকে এক ঘরে থাকার নির্দেশ দিলেন। নারীদের মাথার চুল গুছিয়ে বেঁধে রাখতে বললেন। ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিতে বললেন। আব্দুল কাদেরকে আলাদা একটি ঘরে রাখা হলো। ঘরের ভেতর কাপড় টানিয়ে একটি পর্দার মতন ব্যবস্থা করা হলো। সেখানে শুধু মাওলানা ইমরান এবং আব্দুল কাদেরের ছোট ছেলে থাকলেন। রাত গভীর হতে শুরু করলো। চারদিকে নেমে এলো অদ্ভুত নীরবতা। এরপর শুরু হলো কোরআনের আয়াত তেলাওয়াত। একের পর এক আয়াত পড়তে লাগলেন মাওলানা ইমরান। মিনিট পেরিয়ে ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। প্রথম 2 ঘন্টা তেমন কিছুই ঘটল না। বাইরে অপেক্ষা করা পরিবারের সদস্যরা ভাবছিলেন হয়তো সবকিছু শান্তভাবেই শেষ হবে। ঠিক তখনই হঠাৎ বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। দমকা বাতাসে চারপাশের বড় বড় গাছ দুলতে লাগলো। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই সেগুলো ভেঙে পড়বে। তারপর টিনের চালের উপর ভেসে এলো
এক বিভীষিকাময় শব্দ, ক্যাচ ক্যাচ, যেন ধারালো নখ দিয়ে কেউ টিনের চাল আছড়ে যাচ্ছে। একবার চালের উপর, একবার দেয়ালের গায়ে, আবার কখনো দরজার উপর। পুরো বাড়ি কেঁপে উঠছিল সেই শব্দে। কয়েক মুহূর্ত পর জানালাগুলো প্রচণ্ড শব্দে খুলে আবার বন্ধ হতে লাগলো। ধরাম ধাম ধস। বাইরে অপেক্ষা করা সবাই ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। মেহেরিন, যে তখনও ছোট্ট শিশু, ভয়ে মায়ের হাত শক্ত করে ধরে বসে রইল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু এতটুকু বুঝেছিল এমন রাত সে আগে কখনো দেখেনি। ঠিক সেই সময় আলাদা ঘরের ভেতর থেকে ভেসে এলো এক অস্বাভাবিক চিৎকার, কিন্তু সেটি আব্দুল কাদেরের স্বাভাবিক কণ্ঠ ছিল না। শব্দটি ছিল কর্কশ, ভারী এবং যেন একসঙ্গে অনেকগুলো কণ্ঠ মিলিয়ে কথা বলছে। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা সবার শরীর শীতল হয়ে গেল। মাওলানা ইমরান বুঝলেন রুকিয়ার প্রতিক্রিয়া শুরু হয়েছে। তিনি আবারও দৃঢ় কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করতে লাগলেন, আর ঘরের ভেতর থেকে সেই অদ্ভুত কণ্ঠ ক্রমেই আরো স্পষ্ট হয়ে উঠতে লাগলো। ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। মাওলানা ইমরান নির্বিচ্ছিন্নভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে যাচ্ছিলেন। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, শুধু দৃঢ়তা ছিল। অন্যদিকে বিছানায় শুয়ে থাকা আব্দুল কাদেরের শরীর হঠাৎ প্রবলভাবে কাঁপতে শুরু করলো। তার চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল, কিন্তু সেই চোখ আর আগের মতো কমলতা ছিল না। চোখ দুটো লাল হয়ে উঠেছিল, আর দৃষ্টি ছিল অস্বাভাবিক কাঠোর। হঠাৎ তার মুখ দিয়ে এমন একটি কর্কশ কণ্ঠ বেরিয়ে এলো যা ঘরে উপস্থিত সবাইকে শিউরে তুলল। মনে হচ্ছিল যেন একসঙ্গে অনেকগুলো কণ্ঠ কথা বলছে। মাওলানা ইমরান শান্ত গলায় বললেন, তুমি কে? কয়েক মুহূর্ত নীরবতা, তারপর সেই কণ্ঠ ধীরে ধীরে বলে উঠল, তুই কেন আমাকে ডাকলি? মাওলানা ইমরান বললেন, আমি কাউকে ডাকিনি, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করছি। কথাটি শুনে ঘরের ভেতর ভেসে এলো এক বিকট হাসি। এরপর আবার সেই কর্কশ কণ্ঠ, আমরা সহজে চলে যাব না। মাওলানা ইমরান বিন্দুমাত্র বিচলিত না হয়ে আরো জোরে কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। বাইরে অপেক্ষা করা পরিবারের সদস্যরা শুধু তেলাওয়াতের শব্দ আর মাঝে মাঝে ভেসে আসা সেই অদ্ভুত কণ্ঠ শুনতে পাচ্ছিলেন। কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠ শোনা গেল, এই মানুষটিকে তারা ছেড়ে যাবে না। মাওলানা ইমরান দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, কোনো মানুষের ক্ষতি করার অধিকার তোমার নেই। এরপর তিনি আরো আয়াত তেলাওয়াত করতে লাগলেন। হঠাৎ আব্দুল কাদেরের শরীর প্রবলভাবে কেঁপে উঠল। ঘরের ভেতর যেন এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। বাইরের টিনের চালের আঁচড়ের শব্দ আরো জোরে শোনা যেতে লাগলো। পরিবারের সবাই ভয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। রুকিয়া চলতেই থাকলো, আর মাওলানা ইমরান বুঝতে পারলেন এই লড়াই এখনো শেষ হয়নি। রাত তখন প্রায় শেষের দিকে। বাইরের ঝড়ের তীব্রতা এখনো কমেনি। টিনের চালের বাতাসের শব্দ, জানালার কাঁপুনি আর পরিবারের সদস্যদের উৎকণ্ঠা সব মিলিয়ে বাড়ির পরিবেশ ছিল ভয়াবহ। মাওলানা ইমরান থামলেন না। তিনি একের পর এক কোরআনের আয়াত তেলাওয়াত করতে লাগলেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। আব্দুল কাদেরের শরীর বারবার কেঁপে উঠছিল। হঠাৎ তার মুখ দিয়ে আগের সেই কর্কশ কণ্ঠ আবার শোনা গেল, থাম, আর পড়িস না। মাওলানা ইমরান আরো দৃঢ় কণ্ঠে তেলাওয়াত চালিয়ে গেলেন। কয়েক মুহূর্ত পর ঘরের ভেতর এক
বিকট চিৎকার প্রতিদ্বন্দ্বী হলো। ঠিক সেই মুহূর্তে বাইরের ঝড়ও ধীরে ধীরে থেমে যেতে শুরু করলো। টিনের চালে আঁচড়ানোর শব্দ আর শোনা যাচ্ছিল না। জানালাগুলোও স্থির হয়ে গেল। কিছুক্ষণ পর আব্দুল কাদের অচেতন হয়ে পড়লেন। মাওলানা ইমরান পরিবারের সদস্যদের ডেকে বললেন, ভয় পাবেন না, সবাই আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত সালাত আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন এবং দোয়া করতে থাকুন। সেই রাতের পর বাড়ির অদ্ভুত ঘটনাগুলো অনেকটাই কমে গেল। তবে আব্দুল কাদেরের শারীরিক অবস্থা আর আগের মতো হলো না। ধীরে ধীরে তার শরীর আরো দুর্বল হয়ে পড়তে লাগলো। একসময় তিনি পুরো শয্যাশায়ী হয়ে গেলেন। পরিবারের সবাই সর্বোচ্চ চেষ্টা করলেও তার অবস্থা তেমন উন্নতি হলো না। দিনের পর দিন কেটে যেতে লাগলো। একদিন ভোরের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেল। পরিবারের সবাই তার পাশে দাঁড়িয়ে দোয়া করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ঘরের সবাই কান্নায় ভেঙে পড়ল। গ্রামের মানুষ এসে তার জানাজায় অংশ নিল। সবার মুখে একটাই কথা, আব্দুল কাদের ছিলেন একজন ভালো মানুষ। আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মেরিন আজও সেই রাতের কথা ভুলতে পারেননি। শৈশবে দেখা সেই ভয়, পরিবারের আতঙ্ক আর দাদার অসুস্থতার স্মৃতি এখনো তার মনে গেঁথে আছে। এই গল্পটা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। বিপদ আপদে মানুষের প্রথম ভরসা হওয়া উচিত মহান আল্লাহর উপর। নিয়মিত ইবাদত, দোয়া এবং সৎ আমলের মাধ্যমে মানুষ তার রহমত কামনা করে। আর কোনো অস্বাভাবিক বা রহস্যজনক ঘটনার মুখোমুখি হলে ভয় বা গুজবের পরিবর্তে ধৈর্য, প্রতিজ্ঞা এবং প্রয়োজন হলে চিকিৎসক ও বিশ্বস্ত ধর্মীয় আলেমে উভয়ের উপর পরামর্শ নেওয়া। এই ছিল আজকের ঘটনা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। ঘটনাটি ঘটেছিল রফিকুল হকের আব্বুর সাথে। জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা মানুষ শুনে থাকে, কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা এমন হয় যেগুলো মানুষের মনের গভীরে আজীবনের জন্য দাগ কেটে দেয়। রফিকুল ভাইয়ের আব্বুর সাথেও ঠিক তেমনই এক ঘটনা ঘটেছিল। এমন এক রাত, এমন এক দৃশ্য যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেননি। সেই রাতে ভয় তাকে দীর্ঘদিন ধরে তাড়া করে ফিরছিল। চলুন তাহলে ঘটনাটি আজকে শোনা যাক। রফিকুল হক ভাই জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি দেখেছেন তার আব্বু মাছ চাষের সাথে জড়িত ছিলেন। মাছের ব্যবসাও করতেন। গ্রামের মানুষ তাকে খুব পরিশ্রমী এবং সাহসী মানুষ হিসেবেই চিনত। প্রায় 2020 সাল পর্যন্ত তিনি মাছ চাষের কাজ করেছেন। তাদের বাড়িটি ছিল খুলনা জেলার এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম ছিল শালবনপুর। গ্রামের পরিবেশ ছিল অনেক শান্ত। বাড়ির সামনে একটি কাঁচা রাস্তা চলে গেছে, আর সেই রাস্তা ঠিক উল্টো পাশেই ছিল প্রায় 10 বিঘা জায়গা জুড়ে বিশাল একটি বাগান ও পুকুর এলাকা। এই জায়গাটি ছিল এলাকার নামকরা এক রাজনৈতিক পরিবারের সম্পত্তি। পরিবারটির সাথে রফিকুল ভাইয়ের আব্বুর সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। সে বিশ্বাস থেকেই প্রায় 35 বছর ধরে পুরো জায়গাটার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এত বড় জায়গা দূর থেকে এসে দেখাশোনা করা সহজ ব্যাপার নয়। আর গ্রামে জমিদার একটা সমস্যা তো থাকবেই। কেউ 1 হাত, কেউ 2 হাত করে জায়গা দখল করার চেষ্টা করে। একটু অবহেলা হলেই দেখা যায় জায়গার অর্ধেক অন্য দখলে চলে গেছে। এই কারণেই তারা একজন বিশ্বস্ত মানুষের হাতে পুরো জায়গার দায়িত্ব দিয়েছিল। ওই বাগানে ছিল বিশাল বিশাল আম গাছ।
কাঁঠাল গাছ, মেহগনি গাছ, নারকেল গাছ, আর এক পাশে বড় একটা বাঁশঝাড়। চারপাশে নানা ধরনের ফলের গাছ ছড়িয়ে ছিল। বাগানের মাঝখানে ছিল একটি বিশাল পুকুর। আনুমানিক 3 বিঘা আয়তনের সেই পুকুরের মূলত মাছ চাষ করা হতো। রফিকুল ভাইয়ের আব্বু টানা 25 বছর ওই পুকুরে মাছ চাষ করেছেন আর পুরো জায়গাটার দায়িত্ব পালন করেছেন প্রায় 35 বছর। কিন্তু এরপর শুরু হয় এক ভয়ঙ্কর অদ্ভুত সমস্যা। সে সময় এলাকায় মাছ চোরের উপদ্রব ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল। রাতের বেলা পাহারা না দিলে এক রাতেই পুকুর খালি হয়ে যেত। মানুষ সর্বশান্ত হয়ে যেত মাছ চুরি হয়ে। এই কারণে সবাই বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে শুরু করে। কেউ জাল টানতো, কেউ বাঁশের বেড়া দিত, কেউ রাত জেগে পাহারা দিত। রফিকুল ভাইয়ের আব্বুও পুরো পুকুর চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে ফেলেছিলেন, যেন সহজে কেউ পুকুরে ঢুকতে না পারে। পুকুরের পশ্চিম পাশে একটি গোসলের ঘাট ছিল, আর সেই ঘাট থেকে প্রায় 30-35 গজ দূরে ছিল একটি স্যালো মেশিনের ঘর। পুকুরের পানি কমে গেলে ওই মেশিন দিয়ে পানি তোলা হতো। ঘরটার ভেতরে একটা খাট, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর রাত কাটানোর ব্যবস্থা ছিল। রাত বেশি হয়ে গেলে রফিকুল ভাইয়ের আব্বু সেখানেই ঘুমিয়ে পড়তেন। কিন্তু শুধু মাছ চুরি ছিল না সমস্যা, আরো ভয়ঙ্কর কিছু ঘটতে শুরু করেছিল। পুকুরের ঘাটের পাশে ছিল ভাটি গাছের বড় একটা ঝোপ। ছোটখাটো জঙ্গলের মতো অবস্থা। গ্রামের মানুষ এই গাছের ডাল দিয়ে মেসওয়াক করত। গাছটার অনেক ঔষধি গুণও ছিল। এক সময় গ্রামে খুব দেখা যেত, এখন আর তেমন দেখা যায় না। যেখানে ভাটি গাছ জন্মায় সেখানে একসাথে অনেক গাছ হয়ে পুরো জায়গাটা জঙ্গলের মতো হয়ে যায়। পুকুরের এক পাশে ঠিক তেমনই ঘন ভাটি গাছের ঝড় ছিল। আর সেখান থেকেই শুরু হয় অদ্ভুত ব্যাপারটা। প্রতিদিন সকালে দেখা যেত পুকুরের বড় বড় মাছের মাথা পড়ে আছে, কিন্তু শরীরের বাকি অংশ নেই। মনে হতো কোনো ভয়ঙ্কর প্রাণী মাছের মাথা ফেলে দিয়ে পুরো শরীর খেয়ে ফেলেছে। প্রতিদিন 15 থেকে 20টা বড় মাছ এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু কে খাচ্ছে, কিভাবে খাচ্ছে? রফিকুল ভাইয়ের আব্বু কিছুতেই বুঝতে পারছিলেন না। তিনি পাহারা দিচ্ছেন, রাত জেগে টহল দিচ্ছেন, তারপরেও এই ঘটনা ঘটছে। তার কাছে ছিল 3 ব্যাটারির একটা বড় টর্চ লাইট। পাহারার সময় তিনি সবসময় সেটা রাখতেন। এক শীতের রাতে পুকুরে নতুন করে পানি দেওয়া হচ্ছিল। শীতকালে বৃষ্টিপাত কম থাকায় পানিও কমে গিয়েছিল। সে রাতের খাবার খেয়ে প্রায় 10টার দিকে আবার পুকুরে যান তিনি। বাড়ির রাস্তার ঠিক উল্টো পাশে হওয়ায় আসা যাওয়া খুব একটা সমস্যা হতো না। তিনি পুকুরে গিয়ে অনেকক্ষণ পাহারা দিতেন। তারপর হঠাৎ গভীর রাতে দেখা গেল তিনি দৌড়ে বাড়িতে ফিরে আসছেন। হাঁপাচ্ছেন, মুখ শুকিয়ে গিয়েছে, চোখ মুখে আতঙ্ক। রফিকুল ভাইয়ের আম্মু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, এইভাবে কাঁপছো কেন? তিনি কিছুক্ষণ কোনো কথাই বলতে পারছিলেন না। তারপর কাঁপা গলায় বললেন, আমাকে একটু পানি দাও, খুব তেষ্টা পেয়েছে। পানি খাওয়ার পর তার শরীর কাঁপছিল। তিনি বললেন, আমাকে কিছু দোয়া পড়ে ফু দাও। রফিকুল ভাই তখন ছোট, বয়স প্রায় 10 বছর, কিন্তু সেদিন সেই দৃশ্য আজও তার চোখে ভাসে। তার আব্বু যেন মৃত্যু ভয় দেখে এসেছিলেন। রফিকুল ভাইয়ের আম্মু দোয়া পড়ে ফু দিলেন। এরপর তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু সারা রাত তার শরীর কাঁপছিল। পরদিন সকালবেলা দেখা গেল তার জ্বর এসেছে, তবে তিনি মোটামুটি স্বাভাবিক ছিলেন।
তখন রফিকুল ভাইয়ের আম্মু জিজ্ঞেস করলেন, কাল রাতে আসলে কি হয়েছে? তার তখনই তিনি খুলে বললেন সেই ভয়ঙ্কর রাতের গল্প। পুকুর ঘাটে কালো অবয়ব। রফিকুল ভাইয়ের আম্মু বললেন, প্রতিদিনের মতো সেদিন তিনি পুকুর পাহারা দিতে গিয়েছিলেন। রাত তখন প্রায় 12:30। শীতের রাত। চারপাশে এমন নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে গেছে। তিনি টর্চ লাইট হাতে পুরো পুকুরের চারপাশ ঘুরে দেখলেন, সব ঠিকঠাক আছে কিনা নিশ্চিত হলেন। এরপর স্যালো মেশিন বন্ধ করে ঘরের ভেতরে এসে শুয়ে পড়লেন, কারণ মেশিন চালালে শব্দের কারণে ঘুমানো যায় না। আর পানি দেওয়ার কাজও শেষ হয়েছিল। ঘুম ঘুম ভাব চলে এসেছিল তার। ঠিক তখনই হঠাৎ তার কানে পানির খলখল শব্দ ভেসে আসে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো মাছ লাফ দিয়েছে, কিন্তু শব্দটা থামছিল না। মনে হচ্ছিল কেউ পানির ভেতরে নাড়াচাড়া করছে। তিনি খুব সাবধানে বিছানা থেকে নামলেন, ঘরের দরজাটা আস্তে করে একটু ফাঁক করে বাইরে তাকালেন। আর তখনই তিনি দেখতে পেলেন ভয়ঙ্কর দৃশ্যটা। পুকুরের ঘাটে 5-6টা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। তারা সবাই ঝুঁকে পানির ভেতরে হাত ঢুকিয়ে কি যেন করছে। প্রথমে তিনি কিছুই বুঝতে পারেননি। আরো ভালো করে তাকিয়ে দেখলেন ওরা মাছ ধরছে। পুকুরের ভেতরে হাত ঢুকিয়ে বড় বড় মাছ ধরে উপরে দাঁড়িয়ে থাকা দুটো অবয়বের হাতে দিচ্ছে। আর ওই দুটো অবয়ব মাছ নিয়ে সোজা ভাটি গাছের জঙ্গলের দিকে চলে যাচ্ছে। সেখান থেকে আসছিল চপ 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 শব্দ। মনে হচ্ছিল ওরা খুব মজা করে কাঁচা মাছ খাচ্ছে। এরপর আবার তারা ফিরে এসেছিল, আবার মাছ নিচ্ছিল, আবার চলে যাচ্ছিল। মনে হচ্ছিল ভাগাভাগি করে খাওয়া চলছে। দুজন খেয়ে আসছে, তারপর অন্য দুজন যায়। এইভাবে পালা বদল করে মাছ খাচ্ছিল তারা। রফিকুল ভাইয়ের আব্বু তখন বুঝলেন এইগুলি হয়তো সেই মাছ চোর, যারা প্রতিদিন মাছ খেয়ে যাচ্ছে। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি আসল সত্যটা। তিনি কোনো শব্দ করলেন না। চুপচাপ ঘর থেকে বের হয়ে একটু সামনে গিয়ে একটি মেহগনি গাছের আড়ালে দাঁড়ালেন। তিনি দেখতে চাইছিলেন এরা আসলে কারা, গ্রামে কেউ কিনা, নাকি বাইরের মানুষ। কিন্তু এরপর তিনি লক্ষ্য করলেন অদ্ভুত কিছু। চাঁদের আলোয় ওদের শরীর চকচক করছিল। পুরো শরীর কুচকুচে কালো, মনে হচ্ছিল শরীরে তেল মাখানো। শরীর এতটাই চিকন যে মানুষের সাথে তুলনা করা যায় না। হাত পা লম্বা, মাথায় বড় বড় চুল, আর পুরো শরীর ভয়ঙ্করভাবে লিকলিকে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল শুকনো পাটখড়ি দাঁড়িয়ে আছে। তিনি তখনও পুরোপুরি বুঝতে পারেননি জিনিসগুলো আসলে কি। তখন তিনি সাহস করে চিৎকার দিয়ে বললেন, এই তোরা কারা, মাছ ধরছিস কেন? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না, একটাও না। চারপাশ হঠাৎ আরো বেশি নিস্তব্ধ হয়ে গেল। তখন তিনি হাতে থাকা 3 ব্যাটারির টর্চ লাইটটা সোজা তাদের দিকে ধরলেন। আর তারপর যে দৃশ্য তিনি দেখলেন সেটা কোনো মানুষের পক্ষে সহজে সহ্য করা সম্ভব না। তো টর্চের আলো পড়েই তিনি দেখলেন ওগুলো মানুষ না, একটাও মানুষ না। সাধারণ মানুষের চেয়ে ওরা 3-4 ফুট বেশি লম্বা। গায়ের রং এত কালো যে মনে হচ্ছিল অন্ধকার থেকেও কালো। মুখগুলো দেখে মনে হচ্ছিল আগুনের ঝলসে গেছে। চোখ দুটো লাল টকটকে, যেন আগুন জ্বলছে। হাত পা অস্বাভাবিক লম্বা আর চিকন, পুরো শরীর লিকলিকে। আর ওদের চোখ তখন স্থির হয়েছিল টর্চ লাইটের আলোর দিকে। মনে হচ্ছিল হঠাৎ ধরা পড়ে গিয়ে ওরা হতবাক হয়ে গেছে। কিছুক্ষণ ওরা নিজেদের দিকে তাকালো, তারপর একসাথে ভয়ঙ্কর শব্দ করে পুকুরের পানিতে ঝাঁপ দিল।
একটার পর একটা অবয়ব পানির ভেতরে মিলিয়ে গেল, আর উঠল না। ঠিক তখন ভাটি গাছের জঙ্গল থেকে আরো কয়েকটি অবয়ব বের হয়ে আসে। মনে হচ্ছিল তারা বুঝতে পেরেছে কোনো মানুষ তাদের দেখে ফেলেছে। এরপর তারা একসাথে পানিতে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। পুরো পুকুর আর নিস্তব্ধ হয়ে গেল, শুধু পানির ঢেউ আর কুয়াশা ভেজা শীতের রাত। সে দৃশ্য দেখেই রফিকুল ভাইয়ের আব্বু প্রাণপণে দৌড়িয়ে বাড়ি ফিরে আসেন। সকালে পুরো ঘটনাটা শোনার পর বাড়ির সবাই আতঙ্কিত হয়ে যায়। রফিকুল ভাইয়ের আব্বুর শরীরে তখনও জ্বর, মুখ ফ্যাকাশে, চোখ মুখে ভয় স্পষ্ট। গ্রামের মানুষজন খবর পেয়ে একে একে বাড়িতে আসতে শুরু করে। অনেকেই বলেছিল এটা নিশ্চয়ই মেছো পিশাচ ছিল, কারণ গ্রামের বয়স্ক মানুষের মুখে এমন গল্প আগেও শোনা গিয়েছিল। সেদিন এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তিনি এসে রফিকুল ভাইয়ের আব্বুকে ঝাড়ফুঁক করেন, রোকিয়া পড়ে দেন, একটা বোতল পানি পড়ে দেন। আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যান। কিন্তু সেই ঘটনার পর থেকে তিনি আর কখনো একা রাতে পুকুর পাহারা দিতে যাননি। সবসময় সাথে কাউকে নিয়ে যেতেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই রাতের পর থেকে আর কখনো মাছের মাথা পড়ে থাকতে দেখা যায়নি, একটাও না। যেন তারা মাছ খেতে তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। এরপর পুরো গ্রাম এটাই আলোচনা শুরু হয়। মানুষ বলতে থাকে, হঠাৎ এলাকায় মাছ চুরি এত বেড়ে যাওয়ার পেছনে আসলে কি এই মেছো পেশাগুলো হাত ছিল? কারণ সাধারণত মাছ চোর জাল ফেলে মাছ ধরলে আর আলামত থেকে যায়, আর জালের সাথে পুকুরে বিভিন্ন আগাছা, কচুরিপানা বা কাদা উঠে আসে। পুকুর পাড়ে কিছু না কিছু চিহ্ন থাকেই, কিন্তু অনেক সময় দেখা যেত মাছ কমে যাচ্ছে, বড় বড় মাছ হারিয়ে যাচ্ছে, কিন্তু মাছ ধরার কোনো আলামত নেই। কেউ বুঝতেই পারতো না কিভাবে মাছ অদৃশ্য হচ্ছে। আর সেই কারণেই গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে, ওই ভাটি গাছের জঙ্গলে হয়তো সত্যি কোনো অপদেবতার আস্থানা ছিল। সে মেছো পিশাচগুলোই রাতের অন্ধকারে এসে মাছ খেয়ে যেত। অনেক মাছ চাষি তখন সর্বশান্ত হয়ে গিয়েছিল, কারণ তারা বুঝতেই পারেনি তাদের মাছ কোথায় যাচ্ছে। তবে একটা ব্যাপার সবাই লক্ষ্য করেছিল, ওই পিশাচগুলো শুধু মাছ নিয়েই ছিল, মানুষের কোনো ক্ষতি করেননি। যদি চাইতো তাহলে রফিকুল ভাইয়ের আব্বুর বড় ক্ষতি করতে পারত, কিন্তু তারা সেটা করেনি। মনে হচ্ছিল তারা শুধু খাবারের খোঁজেই সেখানে আসতো। তারপর একসময় হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। আজও শালবনপুর গ্রামের বয়স্ক মানুষেরা সেই পুকুরটার পাশ দিয়ে রাতের বেলা যেতে ভয় পায়, কারণ এখনোই অনেকেই বিশ্বাস করে ভাটি গাছের সেই জঙ্গলটা পুরোপুরি কখনো ফাঁকা হয়নি। কিছু কিছু শীতের রাতে নাকি এখনো গভীর রাতে দিকে পুকুর পাড় থেকে চপচপ শব্দ আসে, কেউ যেন অন্ধকারে বসে কাঁচা মাছ খাচ্ছে। প্রিয় শ্রোতা, এই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সকলকে।